সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বাংলাদেশে শেখ হাসিনার এক দলীয় ফ্যাসিবাদী শাসনের প্রধান সমর্থক ও সহযোগী ছিল ভারত। এমনকি গুম ও খুনের মতো নিপীড়নমূলক শাসন কায়েমে সব ধরনের সহায়তা দিয়েছে দিল্লি। হাসিনার পতনের সাথে সাথে বাংলাদেশের ওপর দিল্লির একচেটিয়া কর্তৃত্বের অবসান ঘটে। তবে নীরবে আওয়ামী লীগকে আবার দেশের রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করে ভারত। এজন্য ইউনূস সরকারের উপর নানাভাবে চাপ প্রয়োগের চেষ্টা করে দেশটি। ফলে ভারত বাংলাদেশ সম্পর্ক তলানিতে এসে থাকে। আগামী নির্বাচনকে সামনে রেখে দিল্লির বাংলাদেশ নীতিতে পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে। ইউনূস সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক না হলেও বিএনপির সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার উদ্যোগ নিয়েছে দিল্লি। বিএনপির কাছে কি চায় ভারত তা নিয়ে থাকছে মারুফ রহমানের প্রতিবেদন। ভারতের সাথে অন্তর্বর্তী সরকারের টানাপোড়েন চলছে শুরু থেকে। মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনা ও তার সহযোগীদের নিরাপদ আশ্রয় এখন ভারত। সেখান থেকে বাংলাদেশে নানাভাবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা। বাংলাদেশের পক্ষ থেকে দণ্ড পাওয়া আওয়ামী নেতাদের ফেরত দেওয়ার জন্য বলা হচ্ছে, তখন ভারত তা এড়িয়ে চলছে। উল্টো ইনক্লুসিভ নির্বাচনের নামে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। কিন্তু ইউনূস সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই। একই সাথে অন্তর্বর্তী সরকার ভারত নির্ভর পররাষ্ট্র নীতি থেকে বেরিয়ে এসে যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও চীনের সাথে ভারসাম্যমূলক সম্পর্ক প্রতিষ্ঠা করে। ভারতের উপর নির্ভরতা কমাতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে বড় আকারের কয়েকটি বাণিজ্যিক চুক্তি করে। অপরদিকে পাকিস্তান তুরস্কের সাথে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার উদ্যোগ গ্রহণ করে। চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো হয়। এমন পরিস্থিতিতে ভারত খানিকটা দিশেহারা হয়ে পড়ে। ভারত অনুধাবন করতে পারছে বাংলাদেশের ওপর হাসিনা সরকারের আমলের কর্তৃত্ব আর কখনো প্রতিষ্ঠা করতে পারবে না। ফলে ভারত নতুন কৌশল গ্রহণ করে। ইউনূস সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পরিবর্তে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার উপর জোর দেয়। এক্ষেত্রে বিএনপির ভারতপন্থী একটি অংশকে কাজে লাগানোর চেষ্টা করে। এর সর্বশেষ প্রকাশ ঘটেছে বিএনপি চেয়ারপারসন ও এদেশের মানুষের অভিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের মধ্য দিয়ে। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শোক জানিয়ে ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন। তারেক রহমানকে লেখা চিঠিতে নরেন্দ্র মোদী খালেদা জিয়ার রাজনৈতিক অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। চিঠিতে বলা হয়, বাংলাদেশের উন্নয়ন যাত্রা এবং ভারত বাংলাদেশে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তার মৃত্যুতে যে অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হতে দীর্ঘদিন লেগে যাবে। তারেক রহমানকে উদ্দেশ্য করে মোদী আরও বলেন, আমি নিশ্চিত আপনার দক্ষ নেতৃত্বে বিএনপি তার আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যাবে। সেই সঙ্গে ভারত ও বাংলাদেশের গভীর এবং ঐতিহাসিক সম্পর্ক আরও সমৃদ্ধ করার ক্ষেত্রে খালেদা জিয়ার চেতনা পথ প্রদর্শকের ভূমিকা পালন করবে। চিঠিতে নরেন্দ্র মোদী 2015 সালে খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে যান ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখানে তিনি খালেদা জিয়ার জন্য রাখা শোক বইয়ে স্বাক্ষরের পাশাপাশি তার প্রতি গভীর শ্রদ্ধা জানান। শোক বইয়ে রাজনাথ সিং লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাই। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে বিশেষ অবদান রেখে গেছেন খালেদা জিয়া। ঢাকা দিল্লির সম্পর্ক জোরদারে তার অবদান আগামী দিনগুলোতে স্মরণ করা হবে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের পক্ষ থেকে যেভাবে শোক প্রকাশ ও কূটনৈতিক সৌজন্যতা দেখানো হয়েছে তাতে স্পষ্ট হয়ে গেছে ভারত বুঝতে পারছে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের এই দেশের রাজনীতিতে ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই। ফলে ভারত এখন মরিয়া হয়ে বিএনপির সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি জামায়াতে ইসলামীর সাথেও যোগাযোগ রাখছে নয়াদিল্লি। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রতিবেশী দেশ হিসাবে ভারতের সাথে সম্পর্ক রেখেই বাংলাদেশকে চলতে হবে। কিন্তু অতিরিক্ত ভারতমুখী নীতি বাংলাদেশের জন্য বিপর্যয়কর হতে পারে।
কারণ দক্ষিণ এশিয়ার কৌশলগত সম্পর্কে বড় ধরনের পরিবর্তন এসেছে। যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। ভারতের উপর একের পর এক বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ভারতের পণ্য যুক্তরাষ্ট্র প্রবেশে সর্বোচ্চ শুল্ক আরোপ করা হয়েছে। অপরদিকে পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। পাকিস্তানকে একের পর এক প্রতিরক্ষা সহযোগিতা দেয়া হয়েছে। সর্বশেষ পাক ভারত বিমান যুদ্ধে পাকিস্তানের সাফল্যে এই অঞ্চলে প্রতিরক্ষা সম্পর্কের গতিপথ বদলে দিয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপিকে সতর্ক অবস্থান নিতে হবে। বিশ্লেষকরা মনে করেন ভারত কখনো বিএনপিকে একনিষ্ঠ মিত্র হিসেবে গ্রহণ করবে না, কারণ আওয়ামী লীগ দিল্লিকে নিঃশর্তভাবে উজাড় করে যে ধরনের সুবিধা দিয়েছে বিএনপি কখনোই তা দিতে পারবে না। হাসিনা নিজেই বলেছেন, আমি ভারতকে যা দিয়েছি তা চিরদিন মনে রাখবে। ফলে ভারতের প্রধান কৌশল হিসেবে বিএনপির উপর নানাভাবে চাপ প্রয়োগ করে আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে ফিরে আনা, ধীরে ধীরে আওয়ামী লীগকে পুনর্বাসন করা। ভারতের আরেকটি কৌশল হবে ইউনূস সরকার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান ও তুরস্কের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার যে উদ্যোগ নিয়েছে সে পথ থেকে বাংলাদেশকে দূরে ঠেলে দেয়া। বাংলাদেশের ভবিষ্যৎ সরকার যদি দিল্লির এ ধরনের ফাঁদে পা দেয় তাহলে বাংলাদেশের বড় ধরনের কৌশলগত বিপর্যয় দেখা দিতে পারে। শুধু চীন, পাকিস্তান নয়, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের উপর প্রভাব পড়বে। ভারত দুটো লক্ষ্য নিয়ে এখানে রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে। প্রথমত, ইউনূস সরকারের স্বাধীন পররাষ্ট্র নীতি থেকে বাংলাদেশকে বের করে আনা। দ্বিতীয়ত, ভারতের যেসব সফট পাওয়ার বাংলাদেশে তৎপর রয়েছে সেগুলোর কার্যক্রম স্বাভাবিক রাখা। একই সাথে রাজনীতিতে ধীরে ধীরে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা। ভারত মনে করছে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছে, ফলে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের সাথে নিবিড় যোগাযোগ তৈরির চেষ্টা করছে। বিএনপি এক্ষেত্রে কতটা স্বাধীন অবস্থান নিতে পারে তা নিয়ে সংশয় রয়েছে। বিএনপির একজন পররাষ্ট্র উপদেষ্টা কয়েক বছর আগে দিল্লি সফরে গিয়ে দ্য হিন্দু পত্রিকাকে বলেছিলেন তারা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পররাষ্ট্রনীতি জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছেন। তিনি বলেছিলেন সে সময়ের পররাষ্ট্রনীতি ছিল বোকামিপূর্ণ। এখন বিএনপি যদি ক্ষমতাসীন হয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পররাষ্ট্রনীতির মৌলিক নীতি থেকে বিচ্যুত হন তবে তা হবে বাংলাদেশের জন্য বিপর্যয়কর। এর ফলে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীন অবস্থান শুধু খর্ব হবে না, নিপীড়কদের ফিরে আসার পথ তৈরি হবে। বিশ্লেষকরা মনে করেন ঢাকা ও দিল্লির মধ্যে সম্পর্কের প্রধান ভিত্তি হবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ বন্ধ করা, মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতাদের ফিরিয়ে আনার দাবি থেকে সরে না আসা। একই সাথে যুক্তরাষ্ট্র, চীন ও পাকিস্তানের সাথে ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রাখা। বাংলাদেশের মানুষের সামনে ভারতের অবস্থান এখন খুবই স্পষ্ট। ভারতের দিকে ঝুঁকে পড়াকে এদেশের মানুষ ভালোভাবে গ্রহণ করবে না। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের বুঝতে হবে এদেশের মানুষ এখনও প্রবলভাবে ভারতের উপর ক্ষুব্ধ। তারা মনে করে গত ১.৫ দশকে গণতন্ত্র হত্যা ও বিরোধী নেতাকর্মীদের গুম খুনের সাথে ভারত জড়িত। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ও জামাত নেতা মাওলানা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী তার বড় উদাহরণ। এছাড়া বিরোধী রাজনৈতিক নেতাদের ফাঁসি দিয়ে হত্যা করার পেছনে ভারতের সরাসরি ভূমিকা ছিল। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ১৪০০ মানুষকে হত্যা ও ২০,০০০ মানুষ পঙ্গুত্ব বরণ করলেও ভারত তার নিন্দা করেনি, বরং সে সময় হাসিনার পাশে দাঁড়িয়েছিল। এখন মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত সবাইকে আশ্রয় দিয়েছে। সর্বশেষ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের আশ্রয় দিয়েছে ভারত। এমন পরিস্থিতিতে বিএনপি কিংবা যে কোনো রাজনৈতিক দলের ভারতের সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে দেশটি সম্পর্কে দেশের মানুষের দৃষ্টিভঙ্গিকে আমলে নিতে হবে। না হলে ভবিষ্যতে দিল্লির সাথে সম্পর্ক স্থাপনকে কেন্দ্র করে দেশে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতার মুখোমুখি হতে হবে। মনে রাখতে হবে বাংলাদেশের মানুষ আর কখনো ভারত নির্ভর পররাষ্ট্রনীতি মেনে নেবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।
সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।